সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি জহির সাগর। ম্যাচে 20 উইকেট নেয়ার সক্ষমতা নেই বোলারদের। বরিশালের ক্রিকেটারদের কণ্ঠে অসহায়ত্ব বলে দিচ্ছে জাতীয় লিগের প্রতিদ্বন্দ্বিতার হাল। 4 দিনের ম্যাচে 6 বারের চ্যাম্পিয়ন রাজশাহী অল আউট হয়ে যায় 42 আর 77 রানে। দিনের পর দিন প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রতি অবহেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার দায় দেখছে বিসিবি। ইকরাম হোসেনের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। জাতীয় লিগে প্রতিদ্বন্দ্বিতার দাবি ক্রিকেটারদের, কিন্তু তা যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এবারের পারফরমেন্স বিশ্লেষণ করলেই বেরিয়ে আসবে আসল চিত্র। বরিশাল বিভাগের কথা ধরা যাক। জিততে পারেনি একটার বেশি ম্যাচ। ক্রিকেটে তা হতেই পারে, কিন্তু তাদের বিপক্ষে মাঠে নামা মানেই যেন প্রতিপক্ষের জয় বা ড্র। 4 ম্যাচের প্রথম ইনিংসে হারার পথ তৈরি করেছেন বরিশালের বোলাররা। 7 ম্যাচে 6টাতেই দিয়েছেন 300-এর বেশি রান, দুটোতে 400। 4 ডেতে 20 উইকেট নেওয়ার জন্য যেই বোলিংটা দরকার, হয়তো ওখান থেকে আমরা একটু পিছিয়ে গিয়েছি। বোলাররা হয়তো বা ওরকম করতে পারতেছে, কারণ 20টা উইকেট নেওয়ার তো একটা প্রয়োজন আছে। তো সব মিলে হয়তো বা আমাদের ওই জিনিসটা হচ্ছে না। দু যুগে শিরোপা দূরে থাক, বরিশালের পারফরমেন্স পাল্লা দিয়ে নিম্নমুখী। জেলা লিগ হয় না 7 বছর ধরে, উঠে আসছে না ক্রিকেটার। নিজেদের খেলোয়াড় দিয়ে একাদশ গড়াও সম্ভব নয় বরিশালের পক্ষে। একমাত্র ম্যাচটা জিতেছে সিলেট পেসার রুয়েল মিয়ার কল্যাণে। লোকাল প্লেয়ার বলেন বা বরিশালের নিজস্ব এরিয়ার যদি প্লেয়ার দেখি আমরা, সেখানে প্লেয়ারের ঘাটতি রয়েছে। বরিশাল না হয় বছরের পর বছর পিছিয়ে আছে। 6 বারের চ্যাম্পিয়ন রাজশাহীর কেন এই হাল? 2 জয়ের একটা ওই বরিশালের বিপক্ষে। লজ্জার রেকর্ড গড়েছে এবার। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বনিম্ন 42 রানে হয়েছে অল আউট, আর এক ম্যাচে 77। 150 নিচে গড়িয়ে গেছে একাধিক ইনিংসে। এনসিএলে আমাদের গত 2-3 বছর খারাপ যাওয়ার কারণ আমাদের পারফরমেন্স সবারই একটু খারাপ ছিল। এই জন্য আসলে টিমটার এই অবস্থা, বাট আমরা ইনশাল্লাহ ওভারকাম করব। নিজের বিভাগের বাজে পারফরমেন্স মানতে পারছেন না রাজশাহীর সাবেক সফল ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট। ক্রিকেটারদের নিবেদনে ঘাটতির চেয়েও বিসিবির দায় দেখছেন বেশি। কেন এতটা খারাপ করলো, তার জন্য তদন্তের দাবি তুলেছেন পাইলট। বডির একটা ফাইন্ড আউট করা উচিত যে কোথায় কোথায় ল্যাকিংস আছে, কী জন্য যে পারফরমেন্স হচ্ছে না, এবং জবাবদিহি করা যে টিমটা খেলতে গেছে রাজশাহী ডিভিশন টিম, সেই টিমটা কেন রেজাল্ট হলো না, এই 42 রানে কেন অল আউট হলো। প্রত্যেকটা 64 জেলায় যদি দেখেন, ম্যাক্সিমাম জেলাতে খেলা হয় না। ডেডিকেটেড মানুষের শুধু অভাব, সবাই শুধু চেয়ার খুঁজে, কাজ করার লোকের সংখ্যা খুব কম। ফারুক আহমেদের বোর্ড অকুল পাথারে, কোনটা রেখে কোনটা করবে। তারপরও প্রথম শ্রেণীর পুরো কাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতি আসছে। তো আমরা যদি ফার্স্ট ক্লাসের কথা বলি, তাই না, বরিশাল থেকে জাতীয় দলের খেলোয়াড় উঠে আসছে কিনা, বা বয়সভিত্তিক যে জাতীয় দলগুলো আছে সেখানে বরিশালের রিপ্রেজেন্টেশন কেমন আমরা দেখি, তাতেই বুঝবো যে ওখানে লোকাল যারা এতদিন কাজ করেছেন তাদেরও একটা ব্যর্থতাই বলবো আমরা, যে তারা সেভাবে জায়গাটাকে গড়ে তুলতে পারেননি। প্রথম শ্রেণীর ক্রিকেটে অন্য দেশের সাথে বাংলাদেশের ব্যবধান আকাশ পাতাল। কোথায় কোথায় জানার চেষ্টা থাকবে শেষ পর্বে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। মাস্কটের পর এবার প্রকাশ পেল বিপিএল এর থিম সং, সেটাও প্রথম। মিরপুর স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় খোলা আকাশের নিচে ভিন্ন ধর্মী আয়োজনে যা প্রকাশ করা হয়েছে। বিপিএল এবার অনেক কিছুই নতুন, প্রথম। মাস্কাটের পর এবার থিম সং উন্মোচিত হলো 11তম আসরে। যুক্তরাষ্ট্র প্রবাসী মুজা, সঙ্গীত শিল্পী রাফা আর র্যাপ তারকা হান্নানের কণ্ঠে নতুন বাংলাদেশের জয়গান। তারুণ্যের উচ্ছলতায় অভিনব কায়দায় বিপিএল বরণের অপেক্ষা। হৃদি শেখের ব্রেক ড্যান্স থিম সংকে দিয়েছে নতুন মাত্রা। এর আগে স্মরণ করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আবু সাইদ মুগ্ধদের। ক্রিকেটের উন্মাদনার সাথে ওদের আত্মত্যাগ মিলেমিশে একাকার। বাইরে যত অ্যাক্টিভিটি করো না কেন, আলটিমেটলি বিপিএল এর একটা বড় লক্ষ্য হচ্ছে যে এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে চাই, যেখানে কম্পিটিটিভ ক্রিকেট খেলা হবে এবং আমাদের প্লেয়াররা সেটা অংশগ্রহণ করবে এবং এখান থেকে কিছু বেনিফিট নিতে পারবো, আমরা একটা ভ্যালু অ্যাড করবে আমাদের ক্রিকেটে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা মুগ্ধতা ছড়ায় হোম অফ ক্রিকেটে। ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা। স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন, এবং ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন। তো স্যারকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ।
তাদের মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে প্রতিফলনটা দর্শকরা দেখতে পাবে এবং তারা এনজয় করবে এবং টিমগুলো ভালো পারফর্ম করবে, এটা আমার প্রত্যাশা থাকবে। শুরুর আগে যে হাকডাক, মাঠের লড়াইয়ে কতটা জমবে বিপিএল সেটাই দেখার। রেদওয়ান শিব, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। আগামী বছরের ক্যালেন্ডার স্থগিত করেছে সাফ। বাংলাদেশে হতে যাওয়া অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ ফেব্রুয়ারিতে হচ্ছে না, তা অনেকটাই চূড়ান্ত। এমনকি ছেলেদের অনূর্ধ্ব-19 টুর্নামেন্ট এগিয়ে হতে পারে মার্চ এপ্রিলে। চলতি মাসের মাঝামাঝিতে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। 19 ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল দিয়েই শেষ হওয়ার কথা তারুণ্যের উৎসব, কিন্তু এখন পিছিয়ে যাচ্ছে ফেব্রুয়ারির এই টুর্নামেন্ট। এএফসির নতুন ক্যালেন্ডার অনুসরণ করতে গিয়ে সাফের পরিকল্পনা বাধাগ্রস্ত। এরই মধ্যে সদস্য দেশগুলোকে চিঠি দিয়ে নতুন বছরের সূচি স্থগিত করেছে উপমহাদেশীয় সংস্থাটি। খেলাটা ছিল এএফসি কিন্তু মার্চে, সেই হিসাবে ফেব্রুয়ারি রেখেছিলাম। এখন যদি খেলাটাকে পিছিয়ে দেয় কিংবা কোনো কারণে, তাহলে তো আমাদের পিছাতে হবে। এ কারণে আমরা স্থগিতের কারণটা হলো এটা যে আমরা অ্যাকচুয়ালি টাইমটা জানছি না। যেহেতু ওরা বলতেছে আমরা রিভাইজ করেছি, আমরা নতুন ডেট দেবো, তো নতুন ডেট মানে তো নিশ্চয়ই মার্চে থাকতেছে না। এএফসির ক্যালেন্ডারে নারীদের আসর নেই, তবে সাফ কর্তারা মৌখিকভাবে জেনেছেন শিগগির টুর্নামেন্ট যুক্ত হবে। সেই টুর্নামেন্টগুলোর মাসখানেক আগে হবে সাফের বয়সভিত্তিক আসর, যা বছরের শুরুতে হওয়ার সম্ভাবনা কম। এদিকে আগামী বছর ছেলেদের অনূর্ধ্ব-19 টুর্নামেন্ট করবে না এএফসি, তবে সাফ করবে। চেষ্টা করবো এটা মার্চের দিকে করার। এটা যদি ইন্ডিয়া হোস্ট করতে চাইছিল, অফিসিয়ালি তো ইন্ডিয়া আন্ডার-19টা করতে চেয়েছিল, তো আমরা যখন ক্যালেন্ডার ফাইনালাইজ করবো তখন তার আগে আমরা একটু ইন্ডিয়ার সাথে কথা বলতে চাই যে তারা যে আমরা এগিয়ে নিয়ে আসি মার্চের দিকে, ওদের কোনো প্রবলেম আছে কিনা। না হলে আমরা তার ক্যালেন্ডার স্থগিত হলেও সময় বদলে নতুন বছর 4 বয়সভিত্তিক আসরই হবে। নারীদের নতুন টুর্নামেন্টও যুক্ত হতে পারে। আর সাব চ্যাম্পিয়নশিপ জুন-জুলাই করার লক্ষ্য সংস্থাটির। 8 ডিসেম্বর ঢাকায় এসে সিদ্ধান্ত চূড়ান্ত করবে মার্কেটিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। 15 ডিসেম্বরের মধ্যে পরিবর্তিত ক্যালেন্ডার চূড়ান্ত করার লক্ষ্য সাফের। সাব চ্যাম্পিয়নশিপ হবে, ওয়েদার ইট ইজ সেন্ট্রালাইজড অর ওই ফরম্যাট একটা হবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি জহির সাগর। হুইল চেয়ারে বসে ক্রিকেট খেললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিবন্ধীরা যদি পারে তাহলে মূল দল কেন পারবে না, সেই প্রশ্ন রেখেছেন তিনি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ারের সহমর্মিতার প্রতিপাদ্য নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে ইউএনডিপি। সেখানেই শান্ত হুইল চেয়ারে বসে ক্রিকেট খেলেছেন। মুগ্ধ হয়েছেন প্রতিবন্ধী ক্রিকেটারদের ফিল্ডিং দেখে। প্রীতি ম্যাচে সাবেক ক্রিকেটারদের মধ্যে শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর, সালমা খাতুন, হান্নান সরকাররা উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীদের ক্রিকেট সামর্থ্য দেখে অনুপ্রাণিত নাজমুল শান্ত। আমি অনেক সময় খেলা দেখি, ওনাদের যখন ম্যাচ হয় আমি দেখি, আমি মাঠে, আমি ঠিক প্লেয়ারটার নাম জানি না, মাঠে এরকম ডাইভ দিতে এর আগেও আমি দেখেছি। সো আজকে আবার সামনাসামনি একদম লাইভ দেখলাম, সো অবশ্যই মুগ্ধ করে। এবং পার্সোনালি আমার মনে হয় যে আমি নিজে অনেক মোটিভেটেড, আমি নিজে অনেক ইন্সপায়ার হইলাম যে ওনারা পারলে আমরা আরও কেন না, আর একটু বেশি কেন না। কুল স্পোর্টস 24 নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। জয় দিয়ে মৌসুমের শেষ টুর্নামেন্ট ফেডারেশন কাপ শুরু করলো বসুন্ধরা কিংস। কুমিল্লায় বর্তমান চ্যাম্পিয়নরা 1-0 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আর ময়মনসিংহে পুলিশ ও ফর্টিজ এফসির ম্যাচ 0-0 ড্র হয়েছে। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠের বেহাল অবস্থার মধ্যে হয়েছে এই ম্যাচ। স্বভাবসুলভ খেলতে পারেনি কোনো দল, যদিও শুরু থেকেই ব্রাদার্সের উপর চাপ সৃষ্টি করে খেলে কিংস। তবে প্রথমার্ধ শেষ হয়েছে 0-0। দ্বিতীয়ার্ধে মিগুয়েল ফিগুয়েরার ক্রস থেকে হেডে বল জালে জড়ান তপু বর্মন। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।